আমি একটা গ্রামের ছেলে ছিলাম। আমার নাম প্রভাস। কিন্তু আমি নিজের পড়াশোনা শহর থেকেই করেছিলাম। আজ আমার বয়স ২৭ বছর হয়ে গেছে। আমি এখনো বিয়ে করিনি। ভেবেছিলাম চাকরি পাওয়ার পরে কিছু টাকা যখন নিজের নামে সেভিংস করে নিতে পারবো, তারপরেই বিয়ে করব। আমরা ৩ ভাই-বোন ছিলাম। আমার থেকে ছোট এক বোন ও ভাই আছে। আমি শহরে থাকি। শহরে আমি নতুন নতুন চাকরি পেয়েছি। আমার ভাই ও বোন বাবা-মায়ের কাছে গ্রামেই থাকে। আসলে শহরে পড়াশোনা কমপ্লিট করার পরে ভেবেছিলাম গ্রামে আর যাব না, শহরেই চাকরি বাকরি করব এবং নিজের যখন বাড়িঘর করে নিতে পারবো তখন গ্রাম থেকে বাবা মাকে শহরে ডেকে নিব। এখানে আমি নতুন নতুন চাকরি পেয়েছি। চাকরি পেতে আমার সবেই ৩ মাস হয়েছে। এখন আমি একটা ভাড়ার ফ্ল্যাটেই থাকি। চাকরি পাওয়ার পরে পরেই বাবা মা আমাকে বিয়ে করতে বলেছিল, কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছিলাম কিছু টাকা পয়সা যখন জমিয়ে নিতে পারবো তখনই আমি বিয়ে করব। চাকরিটা পাওয়ার আগে আমি একটা অন্য জায়গাতে ভাড়ার ফ্ল্যাটে থাকতাম। চাকরি পাওয়ার পরে আমার অফিস থেকে কাছাকাছি একটা ফ্ল্যাটে থাকি। এই ফ্ল্যাটে আসতে আমার সবেই ২ মাস হয়েছে। আমার ফ্ল্যাটের সামনে যে রুমটা ছিল, ওই রুমে রুহি বলে একটা মেয়ে থাকতো। আমি যখন প্রথম ওই মেয়েটিকে দেখেছিলাম তখন আমি তাকে দেখেই থেকে গেছিলাম, কারণ রুহি এতটাই সুন্দর ছিল দেখতে। আসলে আমি ফ্ল্যাটে একা থাকতাম। আমার রুম সেকেন্ড ফ্লোরে ছিল। সেকেন্ড ফ্লোরে আমার রুমের সামনাসামনি রুমে রুহি থাকতো। সেদিন যখন আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম তখন দেখি রুহি তার রুম থেকে বাইরে বেরিয়ে আসছে। আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম তখন সে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিল। আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় তার দিকেই তাকিয়েছিলাম। সে এতটাই সুন্দর ছিল দেখতে যে তার চেহারা থেকে আমার চোখ দুটো সরাতেই পারেনি। আমাদের ফ্ল্যাটের নিচে ছোট্ট একটা পার্ক ছিল। মাঝে মধ্যে ওই পার্কের মধ্যে গিয়ে বসতাম। সেদিন বিকেলবেলা যখন পার্কে গিয়েছিলাম তখন দেখি রুহি পার্কে আছে এবং সে একটা সিটে চুপচাপ বসে আছে। তাকে দেখার পরে আমি তার দিকেই তাকিয়েছিলাম। তার চেহারার দিকে যখন আমি তাকিয়েছিলাম সে বুঝতে পারেনি যে আমি তার দিকেই দেখেছিলাম, কারণ সে তো কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে বসেছিল। তাকে দেখে বুঝতে পেরেছিলাম সে গভীর কিছু একটা ভাবছে। তখন আমার মনে ইচ্ছে হয়েছিল তার পাশে গিয়ে বসে দুটো কথা বলতে, কিন্তু আমি সাহস করে যেতে পারিনি। এইভাবে মাঝে মধ্যে আমি রুহিকে দেখতে পেতাম, কিন্তু সে আমার দিকে কোনো দিনই তাকায়নি। জানি না কেন তার মুখের মধ্যে আমি কোনো দিন হাসি দেখতে পাইনি। বেশ কিছুদিন আমি তাকে পার্কে দেখেছিলাম, কিন্তু যখনই দেখেছিলাম তাকে চুপচাপ ও অন্যমনস্কভাবে একা বসে থাকতে দেখেছিলাম এবং তাকে দেখে আমার মনে হয়েছিল সে হয়তো কোনো কষ্টের মধ্যে আছে। বেশ কিছুদিন তাকে দেখার পরে তার ব্যাপারে জানার ইচ্ছে ও চাহিদা আরও বেড়ে যায়। এইভাবে তাকে বেশ কিছুদিন পার্কে দেখার পরে একদিন আমি সাহস করে রুহির কাছে যাই কথা বলার জন্য। সে যখন পার্কে ওই সিটের মধ্যে একাই বসেছিল তখন তার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি কি এই সিটে বসতে পারি? রুহি সেদিন প্রথম আমার দিকে তাকিয়েছিল। আমার দিকে তাকিয়ে বলেছিল, হ্যাঁ, বসতে পারেন। রুহি জানতো না আমি তার সঙ্গে কথা বলার উদ্দেশ্যেই তার পাশে গিয়ে বসেছিলাম। তারপরে আমি তার নাম জিজ্ঞেস করি ও তার সঙ্গে কথা বলতে শুরু করি। তার সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছিলাম তার মনের মধ্যে কিছু তো একটা কষ্ট আছে, যার জন্য সে চুপচাপ থাকতেই পছন্দ করে। সেদিন কিছুক্ষণ রুহির সঙ্গে কথা বলার পরে মন্টি বলে সে ডাক দেয়। রুহি যখন মন্টি বলে ডাক দেয় তখন দেখি একটা অনেক বড় সুন্দর দেখে কুকুর রুহির দিকে ছুটে আসছে। আমি তখন রুহিকে জিজ্ঞেস করি, এটা কি তোমার কুকুর? রুহি তখন বলে, হ্যাঁ, এটা আমার কুকুর। এই কুকুরের নাম আমি মন্টি রেখেছি। সেদিন রুহির সঙ্গে কথা বলার পরে এটা বুঝতে পেরেছিলাম সে এই ফ্ল্যাটে তার মায়ের সঙ্গে মন্টিকে নিয়ে থাকে। রুহিকে দেখার পরে আমার মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস জাগে। আমি মনে মনে রুহিকে পছন্দ করতে লেগেছিলাম এবং তাকে যখনই দেখতাম তখনই আমার মনে খুব আনন্দ হতো। যদিও বা রুহির ব্যাপারে আমি সব কথা জানতাম না। তারপর যখনই রুহি পার্কে যেত তখন আমিও পার্কে যেতাম তার সঙ্গে কথা বলার জন্য। রুহি প্রত্যেক দিন মন্টিকে নিয়ে পার্কে যেত। যত দিন যাচ্ছিল তত রুহির ব্যাপারে ভাবতে শুরু করেছিলাম। রুহিকে আমি পছন্দ করতে লেগেছিলাম। মনে মনে এটাও ভেবে নিয়েছিলাম বিয়ে করলে রুহিকেই করব। রুহি ও আমার সঙ্গে কথা বলতে পছন্দ করত। এইভাবে আমরা একে অপরকে জানতে শুরু করি। কবে যে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় আমরা সেটা টেরই পাইনি। আমরা মাঝে মধ্যে ফোনেও কথা বলতাম। বেশ কিছুদিন কথা বলার পরে রুহি আমাকে যা বলেছিল আমি স্বপ্নেও ভাবিনি যে তার জীবনে এত কিছু ঘটে গেছে। আসলে রুহির প্রথমে একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল এবং রুহির বর ১ বছর আগে নাকি মারা গেছে। আসলে ছেলেদের একটা নেচার আছে, সেটা হচ্ছে ছেলেরা কোনো মেয়েকে পছন্দ করলে সেই মেয়েটির দুঃখের কথা শুনলে সে তার দিকে আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে। আমিও রুহির কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। সেই দিনই আমি মনে মনে ভেবে নিয়েছিলাম
আর যাই হোক না কেন আমি রুহিকেই বিয়ে করব। সেদিনের পর থেকে রুহি আমার সঙ্গে মন খুলে কথা বলতো। সে বলেছিল তার বরের মারা যাওয়ার পরে রুহির শ্বশুরবাড়ির লোকেরা রুহির সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। তারা রুহিকে ঘর থেকে বের করে দিয়েছিল। তাই রুহি এখন তার মাকে নিয়ে এই ফ্ল্যাটে থাকে। রুহির একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তার ৩টে দাদা আছে। তাদেরও বিয়ে হয়ে গেছে। রুহির বাবা অনেক আগেই মারা গেছে। তাই রুহি এখন তার মাকে নিয়ে এই ফ্ল্যাটে থাকে। রুহির ব্যাপারে সব কিছু জানার পরেও আমি রুহিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এই কথাটা আমি নিজের মনের মধ্যেই রেখেছিলাম। এই কথাটা আমি রুহিকেও বলিনি এবং আমার বাবা মাকেও বলিনি। তারপর আমি যখন ধীরে ধীরে বুঝতে পারি রুহিও আমাকে পছন্দ করছে, তাই সেদিন আমি অফিস থেকে এসে রুহির রুমে গিয়েছিলাম। সেদিন আমি রুহি ও তার মাকে বলেছিলাম আমি রুহিকে বিয়ে করতে চাই। আমি ভেবেছিলাম রুহি হয়তো বিয়ে করতে রাজি হবে না, কারণ তার প্রথম বরের মারা যেতে ১ বছর হওয়ার পরেও রুহি এখনও তার প্রথম বরকে ভুলতে পারেনি। কিন্তু বিয়ের প্রস্তাব শুনে রুহি রাজি হয়েছিল। প্রথমে আমি ভেবেছিলাম রুহি হয়তো না বলবে, কিন্তু আমি ভাবতেও পারিনি একবারেই এই বিয়েতে রুহি রাজি হয়ে যাবে। আমি তো খুবই খুশি ছিলাম। আমি রুহিকে বিয়ে করব এটা দেখে রুহির মাও খুব খুশি ছিল, কারণ রুহির বরের মারা যাওয়ার পরে সে খুব একা হয়ে গেছিল। আমাদের দুইজনের বিয়ে ঠিক হওয়ার পরে আমি যখন রুহির ফ্ল্যাটে দেখা করতে যেতাম, তখন মন্টিও আমার কাছে আসতো। প্রথমে তো আমার মন্টিকে দেখে খুবই ভয় লাগতো, কিন্তু ধীরে ধীরে মন্টিও আমাকে চিনে যায়। বিয়েটা ঠিক হওয়ার পরে রুহি আমাকে তার আগের বরের ব্যাপারে সমস্ত কথা বলেছিল। সে বলেছিল এই কুকুরটি তার বরের শেষ স্মৃতি। রুহির আগের বর এটা বিদেশ থেকে খুব ভালোবেসে রুহিকে এনে দিয়েছিল। রুহির শ্বশুরবাড়ির লোক যখন রুহিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন সে তার বরের শেষ স্মৃতি এই কুকুরটাকে নিজের সঙ্গে নিয়ে চলে এসেছে। রুহির আগের বরের মারা যাওয়ার পরে এই কুকুরটিও খুব খারাপ অবস্থায় ছিল। তাই রুহি মন্টিকে নিজের কাছে রেখেছে। রুহি তো মন্টিকে এমনভাবে আদর করতো মনে হতো যেন রুহি তার বরকে এখনও অনেক বেশি মিস করে। আমাদের দুইজনের মধ্যে যখন বিয়ে ঠিকঠাক হয়ে যায়, তারপরে আমি বাড়িতে ফোন করে জানিয়েছিলাম যে আমি রুহিকে ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করতে চাই। আমি যখন বাবা মাকে মোবাইলে রুহির ফটো দিয়ে পাঠিয়েছিলাম, তখন তারা রুহির ফটো দেখে অনেক পছন্দ করেছিল এবং খুব খুশি হয়েছিল। আমার বাবা মায়ের তো লাভ ম্যারেজ নিয়ে কোনো আপত্তি ছিল না। তাই আমার বিয়েটা নিয়ে আমার বাবা মায়ের কোনো আপত্তি ছিল না। কিন্তু বাবা মাকে এটা বলিনি যে রুহির আগে একবার বিয়ে হয়ে গেছে। কারণ এই কথাটা জানলে আমার বাবা মা কোনো দিনই চাইবে না যে আমার বিয়ে একটা এরকম মেয়ের সঙ্গে হোক যার কিনা আগে একবার বিয়ে হয়ে গেছে। তাই আমি এই কথাটা বাবা মার থেকে লুকিয়ে রেখেছিলাম। কারণ আমি বাড়ির বড় ছেলে ছিলাম। আমার বিয়ে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। তারপরে আমি ও রুহি মিলে যখন বিয়ের ডেটটা পাকা করি, তখন বাড়িতে এটা জানিয়েছিলাম। তারপর আমি রুহিকে বলেছিলাম এই বিয়েটা গ্রাম থেকেই হবে, কারণ আমার বাবা মায়ের অনেক স্বপ্ন আছে আমার বিয়ে নিয়ে। তাই আমার বাবা মা চাইছে এই বিয়েটা যাতে গ্রাম থেকেই হোক। এই কথাটা শুনে রুহি তো পরিষ্কারভাবে বলে দেয়, সে বলে আমি গ্রামে কোনো দিনই যাইনি, তাই আমি গ্রামের পরিবেশ ভালোবাসি না, আমার ভালো লাগে না, তাই আমি গ্রামে গিয়ে বিয়ে করতে পারবো না। তোমার বাবা মাকে এখানেই ডেকে নাও। রুহির এই কথাটা আমার ভালো লাগেনি, কারণ বিয়ের আগে সে আমার কথার অমান্য করেছিল। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি বাড়ির বড় ছেলে, আমার বাবা মায়ের একটা স্বপ্ন আছে। কিন্তু রুহি গ্রামে বিয়ে করতে কোনো মতেই রাজি হয়নি। আমি তাকে বলেছিলাম বিয়ে হওয়ার পরে পরে আমি তাকে শহরে আবার ফিরিয়ে নিয়ে আসব, কিন্তু রুহি কোনো মতেই রাজি হয়নি। ওদিকে যখন বাবা মাকে শহরে আসতে বলেছিলাম, তখন তারাও না বলে দিয়েছিল শহরে বিয়ে করলে তারা আমার বিয়েতে আসবে না। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমারও আর কিছু করার ছিল না। আমি যেহেতু রুহিকে ভালোবাসতাম এবং অনেক কষ্ট করে আমি তাকে নিজের জীবনে পেয়েছিলাম, তাই আমি রুহিকে হারাতে চাইনি। তাই আমারও আর কিছু করার ছিল না। আমিও রুহির কথা মতোই বাবা মায়ের কথার অমান্য করে শহরেই রুহির সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করে নিই। বিয়ের পরে আমার বাবা মা আমাকে ফোন করেনি। এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। বাবা মা আমার উপরে অনেক বেশি রাগ করেছিল। তাদের মনে একটা রাগ ছিল, কারণ আমি তাদেরকে কষ্ট দিয়েছিলাম। তাই আমিও সাহস করে আর বাড়িতে ফোন করিনি। আমি বিয়ে করার পরে রুহিকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম। রুহি তার ভাড়ার ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে আমার ফ্ল্যাটে চলে এসেছিল। তার সমস্ত জিনিসপাতি আমার ফ্ল্যাটে শিফট করে দিয়েছিল এবং রুহির মা তার বড় ছেলের বাড়িতে চলে গেছিল। বিয়ে করে প্রথম প্রথম তো সব কিছুই খুব ভালো লাগছিল। আমি ভাবতেও পারিনি
রুহিকে বিয়ে করে আমি কত বড় ভুল করেছিলাম। এই জন্যই বলে বাবা মায়ের কথা কখনো অমান্য করতে নেই। রুহিকে বিয়ে করার পরে নিজের ফ্ল্যাটে নিয়ে এসে আমি তো খুবই খুশি ছিলাম। ভেবেছিলাম তার যা দুঃখ কষ্ট আছে আমি সব কিছু দূর করে দেব। তাকে এতটাই ভালোবাসবো সে যাতে তার আগের সব স্মৃতি নিজের মন থেকে মুছে ফেলে দেয়। কিন্তু বিয়ের প্রথম রাতে রুহি আমার মন ভেঙে দিয়েছিল। ভেবেছিলাম বিয়ের প্রথম রাতটা চিরস্মরণীয় করে দিব। কিন্তু বিয়ের প্রথম রাতে তার কাছে যেতেই সে তার প্রথম বর কিষাণুর ব্যাপারে বলতে শুরু করে। রুহির আগের বরের নাম তো কিষাণু ছিল। রুহি এর আগেও কিষাণুর ব্যাপারে আমাকে অনেক কথা বলেছে। আগে আমার অতটা খারাপ লাগতো না, কিন্তু বিয়ে করার পরে ফুলশয্যার রাতে সে যখন আমার হাত ধরে কিষাণুর জন্য কাঁদতে শুরু করে, তখন আমার কষ্ট হয়েছিল, আমার নিজের জন্য। কারণ রুহি তো আমার কষ্টটা বোঝার চেষ্টাই করেনি। সে তো এমনভাবে কাঁদছিল মনে হচ্ছিল যেন কিষাণু 1 বছর আগে নয়, এই তো কিছুদিন আগেই মারা গেছে। কিষাণুর জন্য তার কষ্ট দেখে আমি নিজের কষ্টটা চেপে রেখে রুহিকে জড়িয়ে ধরি ও তাকে বোঝানোর চেষ্টা করি এবং তাকে এটা ভরসা দিই যে আমি সবসময় তার পাশে আছি। এভাবে আমাদের বেশ কিছুদিন কেটে যায়। ওদিকে ধীরে ধীরে মন্টিও আমার খুব ক্লোজ হতে থাকে। প্রথমে তো মন্টির বিশাল আকৃতি দেখে আমার খুব ভয় লাগতো, কিন্তু বিয়ের পরে রুহি নিজের সঙ্গে মন্টিকেও এই ফ্ল্যাটে নিয়ে এসেছিল। সে বলেছিল মন্টিকে নিজের থেকে দূরে করতে পারবে না। সে মন্টিকে খুব ভালোবাসে। এইভাবে আমাদের বিবাহিত জীবন 1 মাস কেটে যায়। একদিন আমার ফ্ল্যাটের পাশে যে রুম ছিল সেই রুমের কাকিমা আমাকে ফোন করে। আমি তখন অফিসে ছিলাম। আসলে বিয়ের পরে আমি রুহিকে আর জব করতে দিইনি। ওই পাশের রুমের কাকিমা আমাকে বলে, আরে প্রভাস, তোমার বাড়ির কুকুরটা অনেকক্ষণ থেকেই ডাকছে। আমি তোমার বাড়ি গিয়েছিলাম। তোমার বাড়ির কুকুর যখন অনেক বেশি চেঁচাচ্ছিল তখন আমি তোমাদের বাড়িতে গিয়ে নক করেছিলাম, কিন্তু কেউ দরজা খোলেনি। তোমার অফিস যাওয়ার কিছুক্ষণ পর থেকেই তোমার কুকুর অনেক জোরে জোরে ডাকছে। তুমি এক্ষুনি বাড়ি এসো, আমার মনে হয় তোমার রুমে কিছু গণ্ডগোল আছে। কাকিমার কথা শুনে আমি অফিস থেকে তাড়াতাড়ি ছুটে আসি। ফ্ল্যাটে আসতেই ফ্ল্যাটের একটা এক্সট্রা চাবি আমার কাছে ছিল। ফ্ল্যাটের দরজা খুলতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কারণ ফ্ল্যাটের দরজা খুলতেই দেখি রুহি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে ও মন্টি রুহির পাশে বসে কাঁদছে, ঘ্যাও ঘ্যাও করে আওয়াজ করছে। আমি তাড়াতাড়ি করে রুহির চোখে মুখে জলের ছিটা দিই, কিন্তু রুহি তখনও উঠেনি। আমি তাড়াতাড়ি তাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ডাক্তারে আমাকে যা বলে আমি তো খবরটা শুনে অনেক বেশি অবাক হয়েছিলাম। ডাক্তারে বলে রুহি প্রেগনেন্ট আছে। আমি তখন ডাক্তারকে বলেছিলাম, কিন্তু আমাদের তো সবে 1 মাস হয়েছে বিয়ে হতে। ডাক্তার তখন বলেছিল ওটা কোনো বড় ব্যাপার না, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। হসপিটাল থেকে রুহিকে বাড়ি নিয়ে এসেছিলাম। মন্টি রুহিকে দেখে অনেক বেশি চেঁচাচ্ছিল। সে অনেক জোরে জোরে ঘ্যাও ঘ্যাও করছিল। আমি তখন মন্টিকে বলি, রুহির শরীর খারাপ আছে, তুমি নিজের ঘরে যাও, এইভাবে বিরক্ত করো না। জানি না কেন যখন থেকে রুহি প্রেগনেন্ট হয়েছিল তারপর থেকে মন্টি রুহির পেটের দিকে তাকিয়ে তার দিকে মুখ করে অনেক বেশি ঘেউ ঘেউ করতো। এটা দেখে আমার খুবই বিরক্ত লাগতো। প্রথমে বেশ কিছুদিন আমি এই জিনিসটা অ্যাভয়েড করেছিলাম, কিন্তু রুহির প্রেগনেন্ট হওয়ার পর থেকে মন্টির ব্যবহার আমার ভালো লাগতো না। কিন্তু রুহি যখন থেকে প্রেগনেন্ট হয়েছিল তখন থেকে আমি দেখেছিলাম রুহি মন্টিকে নিয়ে আগের থেকে আরও বেশি টাইম কাটাতো এবং সে মন্টিকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতো। আমি তার জন্য এত কিছু করতাম, কিন্তু সে তো আমার ভালোবাসার কোনো মূল্যই দিত না। জানি না কেন যখন থেকে রুহি প্রেগনেন্ট হয়েছিল তখন থেকেই মনে হতো আমি হয়তো রুহির জীবনে জোর করে থাকতে চাইছি, কারণ রুহি তো মন্টি ও তার পেটে থাকা বাচ্চা নিয়ে অনেক খুশি ছিল। এদিকে মন্টির ব্যবহার আমার দিন দিন খুবই অসহ্য লাগতো। এমনিতেও আমি বাড়িতে কুকুর রাখতে খুব একটা পছন্দ করতাম না। শুধুমাত্র রুহির কারণে আমার ফ্ল্যাটে মন্টিকে থাকার পারমিশন দিয়েছিলাম। এদিকে যত দিন যায় আমার খুব ভয় লাগে মন্টিকে দেখে। সে যখনই নিজের ঘর থেকে বেরিয়ে আসতো তখনই রুহির পেটের দিকে তাকিয়ে অন্যরকমভাবে আওয়াজ করত। সেদিন আমি রুহিকে বলেছিলাম আমাদের বাড়িতে বাচ্চা আসবে, তার আগে এই কুকুরটাকে বাড়ি থেকে সরাতে হবে। সে যদি আমাদের বাচ্চার কোনো ক্ষতি করে দেয়। রুহি তখন আমার কথা শুনে বলেছিল, এটা তুমি কেমন কথা বলছো? এই কুকুরটাকে আমি নিজের থেকে দূরে সরাতে পারবো না। ও আমার কিষাণুর পোষা কুকুর, ও কিষাণুর শেষ স্মৃতি। আমি ওকে নিজের থেকে দূরে করতে পারবো না। আমি সেদিন না পেরে রুহিকে বলেছিলাম, তুমি প্রত্যেকটা ব্যাপারে তোমার আগের বরের কথা বলো কেন? সে তো মারা গেছে। তুমি প্রত্যেকবার ওর কথা আমার সামনে বলো। বর্তমানে এখন আমি তোমার বর, তাই তুমি আর কোনোদিনও তোমার আগের বরের কথা আমার সামনে বলবে না। তোমার তো ওকে ভুলে যাওয়া উচিত, কিন্তু তুমি সেটা না করে প্রত্যেকবার তোমার আগের বরের কথা আমার সামনে বলো। রুহি তখন বলে, প্রভাস, তুমি কি বলতে চাইছো? আমি আমার মৃত স্বামীর কথাও বলতে পারবো না? সে তো মারা গেছে। তাহলে আমি কি আমার মৃত স্বামীকেও মনে করতে পারবো না?
রুহির কথা শুনে আমি রেগে তখন বলেছিলাম, তুমি যখন তোমার মৃত স্বামীকে এখনো ভুলতে পারোনি, তাহলে আমাকে কিসের জন্য বিয়ে করেছিলে? কষ্ট দেওয়ার জন্য? আর তোমার এখন আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তাই আমি চাই তোমার আগের বরের কোনো স্মৃতি যাতে আমার এই বাড়িতে না থাকে। তাই এই কুকুরটাকেও এই বাড়ি থেকে দূরে সরাতে হবে। আমি চাই না এই কুকুরটা আমার বাচ্চার কোনো ক্ষতি করে দিক। তাই আমাদের বাচ্চাটা হওয়ার আগে এই কুকুরটাকে এখান থেকে দূরে সরাতে হবে। রুহি তখন আমাকে বলেছিল, মন্টি আমাদের বাচ্চার কোনো ক্ষতি করবে না। মন্টি আমাদের পোষা কুকুর। আর এমনিতেও ওকে তুমি যেখানেই ছেড়ে আসবে ও ঘুরে ফিরে আমার কাছেই ফিরে আসবে। আর তুমি যদি একে বিক্রি করতে চাও তাহলে এত দামি কুকুর আমাদের এখানে কেউ নেবে না। তাই ওকে আমার কাছেই রাখতে হবে। এটাই হচ্ছে শেষ উপায়। এত বলার পরেও রুহি আমার কোনো কথা শোনেনি। ওদিকে বাবা মায়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। তাই একদিন আমি হঠাৎ করে বাবাকে সাহস করে ফোন করেছিলাম যে রুহি প্রেগনেন্ট আছে। কারণ আমি জানতাম রুহির প্রেগনেন্ট হওয়ার কথা শুনে তাদের রাগটা একটু কম হবে। রুহি প্রেগনেন্ট আছে এই কথাটা শুনে বাবা ও মা খুব খুশি হয়েছিল। এইভাবে ৯ মাস কেটে যায় এবং রুহির ডেলিভারির টাইম চলে আসে। আমাদের একটা পুত্র সন্তান হয়েছিল। রুহি তো ওই বাচ্চাটাকে দেখে খুব খুশি ছিল। কিন্তু জানি না কেন বাচ্চাটা হওয়ার পরে আমার মনে কোনো আনন্দ হয়নি। আমার মনে হয়নি যে এটা আমার বাচ্চা। রুহিকে বাড়ি নিয়ে যাওয়া মাত্রই মন্টি তো ওই বাচ্চাটাকে দেখে এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে আমার খুবই বিরক্ত লাগে। বাচ্চাটা হওয়ার পরে রুহি, মন্টি ও বাচ্চাটাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকত। সে তো এটা মনেই করতো না যে আমিও এই বাড়িতে থাকি। এই বাচ্চাটা হওয়ার পর থেকে জানি না কেন আমার সন্দেহ হয়েছিল রুহির উপরে। একদিন হঠাৎ করে যখন বাচ্চাটার শরীর খারাপ হয়, তখন আমি রুহিকে বলেছিলাম আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি। সেদিন আমি নিজেই বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আমার যেহেতু আগে থেকেই সন্দেহ ছিল, তাই আমি সেদিন সুযোগ পেয়েছিলাম। তাই বাচ্চাটাকে নিয়ে যাওয়া মাত্রই আমি ডাক্তারকে বলেছিলাম এই বাচ্চাটার ডিএনএ টেস্ট করতে হবে। তারপর আমি বাচ্চাটার ডিএনএ টেস্ট করতে দিয়ে দিয়েছিলাম। তারপর বাচ্চাটাকে ডাক্তার দেখিয়ে চুপচাপ বাড়ি এসে রুহিকে দিয়ে দিয়েছিলাম। রুহি এটা জানতো না যে আমি বাচ্চাটার ডিএনএ টেস্ট করতে দিয়েছি। বাচ্চাটা দেখতে কোনো মতেই আমার মতো ছিল না। সে রুহির মতোও দেখতে ছিল না। বাচ্চাটা শ্যামবর্ণ হয়েছিল। জানি না সে কার মতো দেখতে হয়েছিল। অথচ আমি অনেক ফর্সা ছিলাম এবং রুহিও দেখতে খুব সুন্দরী ছিল। কিন্তু বাচ্চাটা দেখতে সম্পূর্ণ আলাদা হয়েছিল। তারপর কিছুদিন পরে যখন ডাক্তার আমাকে রিপোর্টটা দেয়, রিপোর্টটা দেখার পরেই তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ এই বাচ্চাটা আমার ছিলই না। তাহলে কি এই বাচ্চাটা তার? আমি যাকে সন্দেহ করেছিলাম। বাড়ি এসে আমি রাগে রুহির দিকে রিপোর্টটা ছুঁড়ে ফেলে দিই। রুহি তখন বলে, কি হয়েছে? তুমি এই রকম ব্যবহার কেন করছো? আমি তখন রুহিকে বলি, তুমি প্রথমে রিপোর্টটা দেখো। আর আমি তোমাকে যা কথা জিজ্ঞেস করব তার সত্যি সত্যি উত্তর দিতে হবে। আমার থেকে আর কোনো কিছু লুকিয়ে তোমার আর কোনোই লাভ হবে না। আর এমনিতেও মিথ্যা কথা বলে সম্পর্ক কখনো বেশি দিন টিকে থাকে না। রুহি তখন রিপোর্টটা খুলে দেখে। রিপোর্টটা খুলে দেখা মাত্রই সে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। আমি তখন তাকে জিজ্ঞেস করি, এই বাচ্চাটা আমার নয়, এই বাচ্চাটা কিষাণুর, তাই তো? রুহি তখন বলে, হ্যাঁ, এই বাচ্চাটা তোমার নয়, এই বাচ্চাটা কিষাণুর। আমি তখন জিজ্ঞেস করি, এই বাচ্চাটা কিষাণুর, এটা কি তুমি আগে থেকেই জানতে? তখন রুহি আমাকে যা উত্তর দেয় সেটা শুনে আমার মাথা পুরোপুরি ঘুরে ওঠে। রুহি তখন বলে, এই বাচ্চাটা কিষাণুর। আমি সেটা আগে থেকেই জানতাম। কারণ আমি বিয়ের আগে থেকে প্রেগন্যান্ট ছিলাম। আর এটা মন্টি বুঝতে পেরেছিল। তাই সে আমার পেটের দিকে তাকিয়ে আওয়াজ করত। সে বুঝতে পেরেছিল আমার পেটে যেটা বাচ্চা আছে সেটা কিষাণুর। তাই আমি আজও কিষাণুকে ভুলতে পারিনি। কারণ কিষাণুর ১ বছর আগে নয়, কিষাণুর মৃত্যু হয়েছে ১ মাস আগে। কিষাণুর সঙ্গে আমার লাভ ম্যারেজ হয়েছিল। আসলে আমি ভেবেছিলাম আমার বাচ্চার বাবার দরকার। বাবা ছাড়া সে কিভাবে মানুষ হবে? তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ের আগে আমি তোমাকে কিছুই বলিনি। রুহির সব কথা শোনার পরে আমি তাকে বলেছিলাম, আমি এমন একটা মেয়ের সঙ্গে থাকছি যে কিনা এখনও তার মৃত স্বামীকে ভালোবাসে। তাই এই রকম মেয়ের সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারবো না। এই বলে আমি নিজের ব্যাগ গোছাতে শুরু করি এবং রুহিকে বলি, তুমি তোমার বাচ্চা ও মনটিকে নিয়ে অনেক ভালো থেকো। তুমি যদি আমাকে মন থেকে ভালোবাসতে তাহলে আমি তোমার সঙ্গে চিরকাল থাকতাম। তোমার আগের স্বামীর বাচ্চাটাকেও একসেপ্ট করে নিতাম। কিন্তু তুমি তো এখনও তোমার আগের বরকেই ভুলতে পারোনি। তাহলে তুমি কি করে আমার সঙ্গে সংসার করবে? তাহলে আমি কিভাবে তোমার মনে জায়গা তৈরি করব? আমি ভাবতেও পারিনি তুমি এইভাবে আমাকে ঠকাবে। এই বলে আমি রুহিকে আর কোনো কথা বলার সুযোগ দিইনি। তারপর আমি নিজের গ্রামে ফিরে যাই।
আমার বাবা-মায়ের কাছে। বাবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়েছিলাম ও রুহির ব্যাপারে সব কথা সত্যি বলেছিলাম। সেদিন আমি বুঝতে পেরেছিলাম বাবা-মায়ের কথার অমান্য করতে গিয়ে আমি কত বড় ভুল করেছিলাম। এই ঘটনাটা হতে আজ ১ বছর হয়ে গেছে। আমি আর রুহির কোনো খোঁজ খবর নিইনি। আমি আর শহরে চাকরিও করতে যাইনি। আমি এখন গ্রামেই কাজ করি এবং বাবা-মায়ের সঙ্গেই থাকি। এখন আমার আর বিয়ে করার কোনো ইচ্ছে নেই। কিন্তু বাবা-মা আমাকে বিয়ে করার কথা বলে। আমি তাদেরকে বলেছি, আমাকে আরও কিছুদিনের সময় দাও। কারণ আমি রুহিকে এখনও ভুলতে পারিনি। যেদিন রুহিকে ভুলে যাব সেদিন আমি বিয়ে করতে রাজি হব। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।